সরকার দ্রুততার সঙ্গে নবম ওয়েজ বোর্ডের বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। সড়কমন্ত্রী 7 সদস্যের কমিটির আহ্বায়ক। আজ প্রথমে নিজেদের মধ্যে বৈঠক করে মন্ত্রিসভা কমিটি, পরে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, নোয়াব প্রতিনিধিরা যেসব পর্যবেক্ষণ ও মতামত দিয়েছেন এর আলোকে সাংবাদিকদের সঙ্গেও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এক প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক জানান, সংবাদপত্রের পাশাপাশি বেসরকারি টেলিভিশনকেও নবম ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি সরকার যে গুরুত্বের সঙ্গে নিয়েছে এর প্রমাণ নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই নিয়ে কমিটি গঠন করা হয়। সরকার সংবাদপত্র সাংবাদিকদের বিষয়টা কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, এটা এই কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে এবং আমাদের প্রথম বৈঠক ছুটির দিনে আমরা করছি। আমরা চাইছি এই বিষয়টি যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান, একটা রিজনেবল রিয়েলিস্টিক সমাধান করার জন্য। ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা এমনকি ছাত্রত্ব বাতিল হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিটি হলে ভীতিহীন ভোটের পরিবেশ সৃষ্টিতে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন তারা। রোববারের মধ্যে হলগুলোতে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেবেন হল প্রভোস্টরা। 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। তাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন রিটার্নিং কর্মকর্তারা। ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো তাই তৈরি করা হয়েছে খসড়া আচরণবিধি, যেখানে বলা হয়েছে সক্রিয় রাজনৈতিক সংগঠনের কেউই সামাজিক মাধ্যমে বা ব্যক্তিগতভাবে কারো চেতনায় আঘাত করতে পারবেন না। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তার 10,000 টাকা জরিমানা, তার ছাত্রত্ব বাতিল হতে পারে, প্রার্থিতা বাতিল হতে পারে। দেশের প্রচলিত আইন অথবা বিশ্ববিদ্যালয়ের আইনে যে কোনো ব্যবস্থা প্রধান রিটার্নিং অফিসার তিনি নিতে পারেন। শিডিউলটা আমরা যত শীঘ্র সম্ভব প্রদান করব, যাতে করে ভোটার তালিকা প্রকাশ এবং সেটার উপরে যদি কারো কোনো আপত্তি থাকে সেইগুলি সম্পর্কে অবহিত হওয়ার জন্য একটা সময় থাকে এবং সেটি বিবেচনা করে ভোটার তালিকা আপগ্রেড করা যায়। ক্ষমতাসীন ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলোর দাবি, হলে ভোট কেন্দ্র স্থাপন করলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। শিক্ষার্থীরা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তবে প্রশাসনের দাবি, হলের ভেতরেই তারা ভীতিহীন ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে প্রস্তুত। নিয়মিত ছাত্রদের মধ্যে যারা নির্বাচনে অংশ নিতে চান তাদের বয়সসীমা কত হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত হবে সিন্ডিকেট সভায়। কোনো সংগঠন কিংবা কোনো ব্যক্তি বিধিনিষেধ অনুযায়ী যে নীতিমালা যেটি আমরা করেছি তার আয়তে বেশি সুবিধা কম সুবিধা এগুলো পাবে না। আবার কোনো সংগঠন কিংবা ব্যক্তি তারা বাধাগ্রস্ত হবে না। কতগুলি বিশেষ প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলিতে ছাত্ররা হয়তো নিয়মিত না, তাদের মধ্যে কেউ যদি কোনোভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিধানটা সংশোধন করতে সুযোগ পায় বা ওইরকম কিছু সংযোজিত হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো কর্তৃপক্ষ বিবেচনা করবেন। দেরিতে হলেও আবারও কার্যকর হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্ম। তাই আশায় বুক বাঁধছেন শিক্ষার্থীরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। পোশাক শিল্প রক্ষায় মালিক, শ্রমিক ও সরকারকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ কাটাতে সরকার ও বিজিএমইকে আবারও বসার পরামর্শ দিয়েছে তারা বলছে, ক্রেতাদের $5 পোশাক $20 বিক্রির বিষয়টিও আলোচনায় আনতে হবে। সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে মজুরি বিতর্ক, আমরা কি শিখলাম শীর্ষক আলোচনায় সিপিডির পক্ষ থেকে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। সম্প্রতি সরকার ন্যূনতম মজুরি 8,000 করলেও বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক জীবনযাত্রার ব্যয় মেটাতে পারে না। প্রতিবেদনে বলা হয়, দেশের তৈরি পোশাক শিল্পে কাজ করে প্রায় 40 লাখ দক্ষ অদক্ষ শ্রমিক। নতুন মজুরি কাঠামো করা হলেও অধিকাংশ পোশাক মালিক তা কার্যকর করেননি বলে জানায় সিপিডি। পোশাক শ্রমিকদের বর্তমান অবস্থা তুলে ধরে বলা হয়, 2013 সাল থেকে প্রতি বছর 17% করে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
চলমান যে মজুরি কাঠামো, নতুন মজুরি কাঠামো, তার বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো, সমস্যাগুলো কি। সেইখানে প্রচারের অভাব এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ তথ্যের প্রবাহ এবং সেটা স্থান কাল পাত্রভেদে কিভাবে বাড়ে কমে এবং লিঙ্গভেদে, সেটার আলোচনা একটা হয়েছে। সেহেতু একটা বড় বিষয় হলো, এবং এটার সাথে দ্বিতীয় যুক্ত বিষয় হয়েছে যে মজুরি কাঠামো যেটা আমরা আনলাম নতুন, তার ভিতরে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব রয়ে গেছিল কিনা। উচ্চমাত্রায় মোবাইল ডিভাইস ব্যবহারে জনস্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে তা কমাতে পারিবারিক সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নের দাবি উঠেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এক সেমিনারে প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ শিকদার উচ্চমাত্রায় মোবাইল ফোন ব্যবহারের ব্রেন ক্যান্সার, তরুণদের মাঝে হতাশা সহ নানা সমস্যা তুলে ধরে বলেন, মান পরীক্ষা করে মোবাইল ফোন বাজারজাত করলে রোগ ও মৃত্যুহার কমানো সম্ভব। সচেতনতা সৃষ্টিতে সামনের বছর থেকে পাঠ্যপুস্তকেও উচ্চমাত্রায় ফোন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরার কথা বললেন ডাক্তার শহীদুল্লাহ শিকদার। কুমিল্লার ১৪ গ্রামে ইটভাটায় নিহত ১৩ শ্রমিকের শেষকৃত্য নীলফামারীর জলঢাকায় তাদের নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। এর আগে আজ সকালে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নীলফামারীর জলঢাকা শিমুলবাড়ি কর্ণময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ সময় প্রত্যেকের পরিবারকে নগদ ২০,০০০ টাকা, একটি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়। শুক্রবার ভোরে কুমিল্লার ১৪ গ্রামে ইটভাটায় কয়লা বোঝায় ট্রাক চাপায় নিহত হন ১৩ শ্রমিক। তাদের সবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে, তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। ১৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কুমিল্লার ১৪ গ্রাম থানায় মামলা হয়েছে। গতকাল রাতে ট্রাক চালক ও তার হেলপারকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ছোট ভাই সঞ্জিত চন্দ্র রায়। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। এদিকে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় শুক্রবারই কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের ৪ সদস্যের কমিটিতে ৭ দিনের এবং পুলিশের ৩ সদস্যের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ১৪ গ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, তদন্ত কাজ চলছে, যথাসময়ে রিপোর্ট দেওয়া হবে। পলাতক ট্রাক চালক ও তার সহকারীকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। শ্রমিক স্বামীকে খুনের পর মৃতদেহ ৬ টুকরা করা এক স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জীবন নাহার মেঘনা। গাজীপুরের শ্রীপুরে একটি বাঁশঝাড় থেকে রফিকুল ইসলাম নামে নিহত ওই শ্রমিকের দেহের বস্তাবন্দি টুকরোগুলো গতকাল উদ্ধার করা হয়। দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার। তিনি জানান, শ্রীপুরের গিলারচালা গ্রামের দম্পতি ছিল রফিকুল ও মেঘনা। সম্প্রতি আর্থিক লেনদেন নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ তৈরি হয়। গতকাল সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীকে সে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে, পরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের পর মরদেহ ঘরের ওয়ার্ডরোবে লুকিয়ে রাখে। পরে লাশের পরিচয় লুকাতে বটি দিয়ে হাত, পা ও মাথা কেটে ৬ টুকরা করে। এক পর্যায়ে মেঘনা নদীতে নিহত স্বামীর মাথা ও হাত ময়লা ড্রামে, শরীর বস্তার ভেতর এবং পা টয়লেটের পাশে ফেলে দেয়। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয় ৪ পুলিশ সদস্য। পুলিশ জানান, গভীর রাতে সদর উপজেলার মোল্লা তেঘরিয়া ক্যানেল পাড়ায় অভিযানে যায় তারা। এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়ে পুলিশ বলেছে, এ সময় আহত হয়েছে পুলিশের ৪ সদস্য। অতিরিক্ত পরিবহন ভাড়ার চাপে হিমশিম খাচ্ছেন কুমিল্লাবাসী। ভাড়া নির্ধারণ করা না থাকায় কোনো নিয়ম নীতির ধার ধারে না রিকশা, অটোবাইক ও সিএনজি অটোরিকশা চালকরা। ফলে বাড়তি ভাড়া শহরবাসীর নিত্যদিনের বোঝা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ৫ লাখ জনসংখ্যার কুমিল্লার নগরীতে সড়ক রয়েছে প্রায় ৫০০ কিলোমিটার। এসব সড়কের কোথাও ভাড়া নির্ধারিত নেই।
এ সুযোগে 2 থেকে 3 গুণ ভাড়া আদায় করছেন চালকরা। কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়। কয়েক বছর আগেও এখান থেকে নগরীর বিভিন্ন সড়কের রিকশা, অটোবাইক ও সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ করে টানানো ছিল সিটি কর্পোরেশনের সাইনবোর্ড। কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত রিকশা ও সিএনজি ভাড়া ছিল 10 টাকা। এখন রিকশায় 20 ও সিএনজিতে আদায় করা হচ্ছে 25 টাকা। আর কান্দিরপাড় থেকে পুলিশ লাইন পর্যন্ত সব ধরনের যানবাহনে ভাড়া হয়েছে 3 গুণ। ফলে অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমার বাচ্চা স্কুলে আগে এখানে ন্যূনতম ভাড়া হচ্ছে 20 টাকা, কিন্তু আমরা যাচ্ছি 30 টাকা দিয়ে। 30 টাকা বলে যে 30 টাকা লাগবে, আর আমি বলি যে না 20 টাকা দাম, আমি আসা যাওয়া করি। চলতে আছে, প্রতিবাদ করার মতো কেউ আসে নাকি? তবে চালকরা বলছেন দ্রব্যমূল্যের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জমার পরিমাণ বাড়ায় ভাড়া বেড়েছে। ফুলে ফুলে ভরা সর্ষে ক্ষেত আর মাঠে ছড়িয়ে আছে সারি সারি কাঠের বাক্স, তা ঘিরে মৌমাছির গুঞ্জন। শীতে সরিষার ফুলই মধু সংগ্রহের প্রধান উৎস। আবহাওয়া ভালো, তাই মধু আসছে বেশি আর বিশাল ব্যস্ততা মৌচাষীদের। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ ও জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হলুদ বরণ মাঠ। এই মাঠ সরিষার ফুলে ঢেকে থাকা মানিকগঞ্জের ফসলি জমি। এখানে মধু সংগ্রহ করতে এসেছেন অর্ধশত মৌচাষী। তারা এসেছেন সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ বেশ কয়েকটি জেলা থেকে। ক্ষেতের আইলে মৌবাক্স বসিয়ে সংগ্রহ করছেন মধু। মৌচাষীরা জানান, ডিসেম্বর থেকে শুরু হওয়া মধু সংগ্রহের এই কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। সপ্তাহে একবার প্রতি বাক্স থেকে 4-5 কেজি মধু পাওয়া যায়। 90টা বক্স আছে, তো একটা বাক্স ঝাড়তে 1 সপ্তাহ লাগে। দেশে এবং দেশের বাইরে আমাদের মধুটা রপ্তানি হচ্ছে। মানে খাঁটি, দামে কিছুটা কম, তাই সংগ্রহকারীদের কাছ থেকেই মধু নিচ্ছেন ক্রেতারা। এখানকার মধু খুব খাঁটি, এই মধু আমরা এলাকার লোকজন নিচ্ছে। নির্ভেজাল মধু এবং অল্প টাকার মধ্যে ভালো মধু, মান ভালো। চলতি মৌসুমে 83 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার পাইকারি বাজার মূল্য 2.5 কোটি টাকার বেশি। এমন তথ্যই জানালো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 40টি খামার মোয়াল বসছে আমাদের ইয়াতে, তাদের কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে তারা আহরণ করতেছে। এই মধুর বাজার মূল্য হিসাব করলে প্রায় 2.5 কোটি টাকার মধু উৎপাদিত হবে। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে মৌচাষে আগ্রহ বাড়ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। মৌচাষে কর্মসংস্থান করছেন নিম্ন আয়ের মানুষ। সংগৃহীত মধুর মানও ভালো। এখানকার উৎপাদকরা মধু সরবরাহ করছেন বিভিন্ন কোম্পানির কাছে। মধু আমরা পাচ্ছি, মধুটা আমরা বাজারে বিক্রিও করতেছি। দাম 300 টাকা করে বেশি আমরা। পোষা মৌমাছি মধু সংগ্রহ শিল্পের প্রধান উপকরণ। এর বাইরে ফল ও শস্যের পরাগায়নেও বিশেষ ভূমিকা রাখছে। এ কারণে সরিষার ফলনও বাড়বে বলে জানান কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ অব্যাহত চেষ্টা রাখছি, যেখানে সরিষা ফসল করছে সেখানে মৌ চাষ করার জন্য। আর এই মৌ চাষের ফলে সরিষার উৎপাদন বৃদ্ধি সহ পরিবেশ ভারসাম্য রক্ষা থাকবে। মৌচাষীদের ঋণ সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানিয়েছেন বিসিক। সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে মৌ চাষের জন্য বাক্স বিতরণ করা, তাদেরকে আর্থিক ঋণ দেওয়া বিসিক জয়পুরহাটের পক্ষ থেকে এটা আমরা করে আসতেছি।